ওকে, সবাই খেয়াল করে দেখেন। লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম যেখানে, সেটা ছিল মেজারিং সিনক্রোনাস জেনারেটরস মডেল প্যারামিটার। ওকে, তো প্রশ্ন হলো মডেল প্যারামিটারটা কি কি। আপনাদের যে সার্কিটটা যদি আমরা দেখি, এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা ছিল, এই যে দেখেন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো মডেল প্যারামিটার কি কি? আর এ এবং এক্সএস। ওকে, স্ট্রেট ফরওয়ার্ড, কাহিনী শেষ। এই দুটাই হলো গিয়া সিনক্রোনাস জেনারেটরের মডেল প্যারামিটার। এখন আমাদের এই দুটার ভ্যালু বের করতে হবে। ওকে, তো গত ক্লাসে মনে একটু শুরু করেছিলাম, সেটা হলো আর এর ভ্যালু বের করা খুব সহজ। আমরা কয়েলের যে কোনো আর্মেচার কয়েলের দুই এন্ডে যদি আমরা ওহম মিটার ধরি, তাহলে সরাসরি বন্ধ অবস্থায়, মেশিন বন্ধ অবস্থায়, তাহলে সরাসরি আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা চলে আসবে, আর্মেচার রেজিস্ট্যান্স। আমাদের ল্যাবে যে মেশিনগুলো রয়েছে এগুলো কত 5-7 ওহমের মতো আসে আর কি। হ্যাঁ, রিমেম্বার দ্য রেঞ্জ ওহম, তার মানে খুব লো রেজিস্ট্যান্স। সো সেকেন্ড যে মডেল প্যারামিটারটা থাকে সেটা কি, সেটা হলো কি আমার এক্সএস। ওকে, এই এক্সেস বের করার জন্য আসলে এত ব্যাপার। এক্সেসটা স্ট্রেট ফরওয়ার্ড আমরা কোনো মিটারের সাহায্যে বের করতে পারি না, বিকজ এক্সেস এর দুইটা অংশ ছিল। আপনাদের কি মনে আছে এক্সেস এর দুইটা অংশ কি কি ছিল? এক্সেস এর দুইটা অংশ ছিল। ওকে, কি কি? একটা ছিল রিঅ্যাকট্যান্স ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন, অর্থাৎ এক্স এস সমান সমান ছিল রিঅ্যাকট্যান্স ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন। আর একটা কি ছিল? রিঅ্যাকট্যান্স ডিউ টু ম্যাগনেটিক লিকেজ। আর এই বইতে এটাকে বলা হয়েছে সেলফ ইন্ডাকটেন্স আর রিঅ্যাকট্যান্স ডিউ টু সেলফ ইন্ডাকটেন্স। ওকে, সেটা বলতে পারেন। So, এই এক্স এ যেটা আর্মেচার রিঅ্যাকশন, এটা কিন্তু লোডের উপরে ডিপেন্ড করে, তাই না? তার মানে নো লোড অবস্থায় মেশিন বন্ধ রেখে আমরা এটা বের করতে পারি না। অন দ্য আদার হ্যান্ড, এই যে লিকেজ ইন্ডাকটেন্স যেটা, সেটাও আসলে বাকি ওয়াইন্ডিং গুলো এনার্জাইজ না থাকলে সঠিকভাবে আসলে বের হবে না আর কি। ঠিক আছে? সো এই কারণে এই, তারপরে এটা ধরেন আমরা অফলাইনে ওই আরএলসি মিটার ধরে এটা কাছাকাছি একটা ভ্যালু আমরা আনতে পারি, কিন্তু এটা একেবারেই আমরা বের করতে পারি না। দ্যাটস ওয়াই আমাদের এই এক্সেস বের করার জন্য আমাদের কিছু মেথড অ্যাপ্লাই করতে হয়। তার মধ্যে অন্য কোনো কোনো বইতে 2-3টা মেথড থাকে, আমাদের এই বইতে আমরা একটা মেথডই ব্যবহার করব। সেই মেথডের নাম হলো সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড। সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড। ওকে, এই পদ্ধতির মাধ্যমে আমরা এটাকে বের করব। তো সেই পদ্ধতিটা কি সেটা আমরা এখন একটু দেখি। খেয়াল করে দেখেন, এই পদ্ধতির জন্য আমাদের তিনটা জিনিস জানতে হবে। নাম্বার ওয়ান হলো ওসিসি, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। নাম্বার টু হলো শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স। আর নাম্বার থ্রি হলো আর্মেচার রেজিস্ট্যান্স। ওকে, তো এই তিনটা জিনিস আমাদের জানার প্রয়োজন। ওকে, সেখান থেকেই আমি এই নাম্বার টু যেটা দেওয়া রয়েছে দেখেন এক্স এস, এটা আমি বের করে ফেলতে পারি। কিভাবে দেখেন? তো প্রথমে আমরা আলোচনা করি ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্সটা আসলে কি। ওকে, যখন আমরা একটা সিনক্রোনাস জেনারেটরকে অন করি, ওকে, এবং টার্মিনালে কোনো লোড না সেট করি, তাহলে কি হয় দেখেন। ধরেন প্রাইম মুভার অন করে দিলেন, জেনারেটরটা ঘোরা শুরু হলো। এখন আমি ফিল্ড কারেন্টে অ্যাপ্লাই করলাম এবং আমরা কি জানি, ই এ ইন্টারনাল ইনডিউসড ভোল্টেজ সমান সমান কি ছিল, বা জেনারেটেড ইএমএফ সমান সমান কে ফাই ওমেগা। ওকে, এটা আপনাদের মনে থাকার কথা। সো ওমেগা যেটা, এটা হলো আমাদের অ্যাঙ্গুলার রোটেশন, তাই না? So, এটা ডিপেন্ড করে হলো কি আমার প্রাইম মুভারের স্পিডের উপরে। সো প্রাইম মুভারের স্পিড এই ক্ষেত্রে আমরা একটা কনস্ট্যান্ট স্পিড থাকবে। সো এটাও আসলে কি কনস্ট্যান্ট ধরেন, অলমোস্ট কনস্ট্যান্ট। এবং এটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আর ভেরিয়েবল বাকি থাকলো কি, ফ্লাক্স ফাই। ফাই কিসের থেকে আসে? ফাই আসে হলো ফিল্ড কারেন্ট আইএফ থেকে। তার মানে আমি যদি আইএফ ইনক্রিজ করি, ফ্লাক্স ফাইও আমার ইনক্রিজ করবে। ওকে, এটা আপনারা খুব ইজিলি বুঝতে পারতেছেন।
এখন খেয়াল করে দেখেন ওসিসি ক্যারেক্টারিস্টিক্সটা কি মানে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্সটা কি বলে দেখেন। জেনারেটরটা অন হয়ে গিয়েছে। এখন আমি ফিল্ড কারেন্ট অর্থাৎ আইএফ আমি যত বাড়াবো ফ্লাক্স তত বাড়বে, ফ্লাক্স তত যদি বাড়ে ইএটাও আমার তত বাড়বে। তাহলে দেখেন কার্ভে দেখেন ওসিসিটা হলো টার্মিনাল ভোল্টেজ ভিটি, বিকজ ওপেন সার্কিট অবস্থায় ইএ এবং ভিটি কি ভিওসি, যেটা মানে ওপেন সার্কিট ভোল্টেজ দুটাই সেম, যেহেতু নো লোড, তাই না? যেহেতু কোনো লোড কারেন্ট নাই সেহেতু জেনারেটেড ইএমএফ যেটা সেটাই আমার টার্মিনাল ভোল্টেজ, এটাকে ভিওসি বলতে পারেন বা এখানে আমাদের ভিটি বলেছে আর কি। সো এক্স অ্যাক্সিসে আমার আইএফ, ওয়াই অ্যাক্সিসে যদি ভিটি দেই তাহলে যে কার্ভটা পাবো সেটাই হলো কি আমার ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ওকে, আর এখানে কিছু অবজারভেশন রয়েছে। প্রথমটা দেখেন, এই কার্ভ থেকে যেটা বোঝা যাচ্ছে না সেটা হলো দেখেন এটা মনে হচ্ছে জিরো থেকে শুরু হয়েছে, তাই না? আসলে এটা অ্যাকচুয়ালি জিরো থেকে না, একটু উপর থেকে শুরু হয়, ধরেন এইখান থেকে শুরু হয়েছে। ওকে, প্রথমে একটা ইএমএফ থাকে, কোশ্চেন হলো এই ইএমএফটা কেন আছে। ওকে, কেউ কি বলতে পারবেন? খেয়াল করে দেখেন মেশিনের মধ্যে আমাদের যে রোটরে যে ম্যাগনেটটা দেওয়া হয়েছে সেটা কি ইলেকট্রোম্যাগনেট, তাই না? তো সাধারণত ইলেকট্রোম্যাগনেট যে ম্যাটেরিয়াল দিয়ে হয় সেগুলোকে যদি একবার এনার্জাইজ করা হয় তার মধ্যে কিছু পরিমাণ ম্যাগনেটিজম থেকেও যায়। যদিও আমি যখন ফিল্ড কারেন্টটা যদি রিমুভ করে ফেলি তারপরেও সেই ম্যাটেরিয়ালটা কিছু পরিমাণ ম্যাগনেটিজম শো করে। এটা আপনারা ছোটবেলায় হয়তো খেয়াল আছে কিনা দেখেন, আপনারা এই খেলাটা খেলছেন না, একটা নেইলের সাথে এভাবে তার জড়ায় দিতেন এবং পরবর্তীতে সেই নেইল এই তারটা এখানে একটা আমরা ব্যাটারি দিয়ে সাপ্লাই দিতাম। ওকে, পরবর্তীতে সেই ব্যাটারি সরে নিলেও কি হতো, এই পেরেক যেটা সেটা আমার কি থাকতো, তো লেগে থাকতে। মানে ম্যাগনেট হয়ে যেত, মনে আছে? তো সেই কারণে এখানেও তাই ঘটে, কিছু পরিমাণ এই ইলেকট্রোম্যাগনেটে ম্যাগনেটিজম থেকে যায়, দ্যাটস ওয়াই ইনিশিয়াল যে রোটেশন হয় তাতে এখানে একটা ইএমএফ ইন্ডিউস হয়, এই জন্য এটা এবং টার্মিনাল ভোল্টেজ আমরা পাই এবং সেটা জিরো থেকে শুরু হয় না। সেকেন্ডলি যে ব্যাপারটা হলো দেখেন এইখান থেকে এসে কার্ভটা আস্তে আস্তে এরকম স্যাচুরেশন হয়ে যায়। ওকে, এখানে হয়ে যায় কি স্যাচুরেশন। ওকে, কোশ্চেন হলো স্যাচুরেশন ব্যাপারটা আসলে কি, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই স্যাচুরেশন। খেয়াল করে দেখেন যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ম্যাগনেটিক ডাইপোল থাকে, তাই না? তা আমরা যখন ফিল্ডের মধ্যে এটাকে স্থাপন করি তখন ডাইপোলগুলি অ্যালাইন হয়। অ্যালাইন হতে হতে যখন সর্বোচ্চ পরিমাণ ডাইপোল অ্যালাইন হয়ে যায়, অ্যালাইন হওয়া বলতে ফ্লাক্সের যে লাইন, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেট, ওকে, ফ্লাক্সের যে লাইন তার সাথে অ্যালাইন হয়ে যায়। অ্যালাইন হয়ে যাওয়ার পরে আর তো এর মধ্যে কোনো ডাইপোল না অ্যালাইন হওয়ার মতো, মানে এটাই তার ম্যাক্সিমাম ফ্লাক্স দেওয়ার ক্যাপাসিটি। সেটা যখন রিচ করে তখন আপনি ফিল্ড কারেন্ট যতই বাড়ান না কেন, যেহেতু সে স্যাচুরেশনে পৌঁছে গিয়েছে সে আর ফ্লাক্স ফাই যেটা সেটা আর ইনক্রিজ হবে না। ওকে, নো মোর। ফ্লাক্স যদি আর ইনক্রিজ না হয় ভোল্টেজ বাড়ার কোনো কারণ নাই, দ্যাটস ওয়াই একটা নির্দিষ্ট ফিল্ড কারেন্টের পর থেকে এই টার্মিনাল ভোল্টেজটা পাওয়া যায় না। ওকে, এটা ছিল আমাদের ওসিসি কার্ভ। তার মানে ওসিসির অবজারভেশন দুইটা, একটা হলো জিরো থেকে শুরু হয় না এবং একটা হলো স্যাচুরেশন হয়। আশা করি এটা আপনারা পারবেন এবং বুঝতে পেরেছেন। এইবার আসি দেখেন শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। শর্ট সার্কিটটা কিভাবে করা হয় দেখেন, ধরেন আপনারা ল্যাবেও হয়তো করেছেন, একটা ওয়াই কানেক্টেড জেনারেটর নিবেন, ঠিক আছে? তিনটা ফেজকে আমরা শর্ট করে দিব, একটা ফেজ আমি অ্যামিটারের মাধ্যমে শর্ট করব। এই যে শর্টেড, এটাও ধরেন শর্টেড, শর্ট সার্কিট। এখন এখানে আমি, এটা হলো আমার ডিসি ফিল্ড, এখানে একটা অ্যামিটার আছে, এই যে ফিল্ড কারেন্ট আমি আইএফ দিতে থাকতেছি, আর এটা হলো আমার আর্মেচার কারেন্ট আইএ। ওকে, যেহেতু এটা ওয়াই কানেকশন, ওয়াই কানেকশনের ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট কি সমান না কম বেশি আছে? কারেন্ট সেম। রাইট, ওয়াই কানেকশনের ক্ষেত্রে আর্মেচার কারেন্ট মানে ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সেম। এইটাই হলো, এখন এই অবস্থায় আমাদের মেশিনটা স্টার্ট হলো, আমি আস্তে আস্তে ফিল্ড কারেন্ট বাড়াবো এবং এখানে এই অ্যামিটার থেকে দেখবে আর্মেচার কারেন্ট কত হয়। আমাদের ল্যাবের এক্সপেরিমেন্ট 7-এ আমরা করেছি আর কি। আমাদের ল্যাবে যে মেশিন রয়েছে সেটার এই প্রতিটা ফেজে ম্যাক্সিমাম কারেন্ট ওয়াই কানেকশনের জন্য ছিল 0.9 অ্যাম্পিয়ার।
আমরা খেয়াল রেখেছিলাম কিন্তু, হ্যাঁ, যেন 0.9 যেন পার না হয়, বিকজ এর বেশি যদি যায় এই আর্মেচার কি হবে, বার্ন আউট হয়ে যাবে, তাই না? সো উই ক্যান নট ডু দ্যাট। এবার আসি, দেখেন কার্ভটা দেখতে কেমন হয়। অ্যাজ ইউজুয়াল এক্স অ্যাক্সিসে আমার ফিল্ড কারেন্ট আইএফ, ওয়াই অ্যাক্সিসে আমার আর্মেচার কারেন্ট আইএ। কোনো বইতে এটাকে আইএসইউ লেখা হয়, ডাজন্ট ম্যাটার, একই কথা। সো খেয়াল করে দেখেন, এটা জিরো থেকে শুরু হয় এবং স্ট্রেট বাড়তে থাকে। ওকে, আইএফ যত বাড়ে, এবং এইখানে কিন্তু কোনো স্যাচুরেশন আসে না। প্রশ্ন স্যাচুরেশন কেন আসে না? বিকজ বাই দিস টাইম আপনারা জানেন একটা সিনক্রোনাস জেনারেটরের মধ্যে দুইটা ফ্লাক্স থাকে, তাই না? কি কি থাকে? বি নেট সমান সমান বি আর প্লাস বিএস। ওকে, এবং এই দুটার ভেক্টর পজিশন কেমন থাকে? ধরেন যখন আমরা শর্ট করি, ওকে, সো এটা পিওরলি ধরেন ইন্ডাকটিভ ইন নেচার, তার মানে বিএসটা কি থাকবে, বিআর এর সঙ্গে একটা অপোজিং পজিশনে থাকবে, তাই না? একদম ফুললি অপোজিং, মানে টোটালি অপোজিং, হ্যাঁ, মানে কিছুটা অ্যাঙ্গেলে অপোজিং থাকে আর কি, যেটা আমরা গত ক্লাসে ভেক্টর ডায়াগ্রাম ড্র করে দেখেছিলাম। অ্যাজ এ রেজাল্ট দেখেন, এই শর্ট সার্কিট টেস্ট যখন করা হয় তখন এই স্ট্যাটর ফ্লাক্সের কারণে মেইন যে ফ্লাক্স সেটা কখনোই স্যাচুরেশনে পৌঁছাইতে পারে না এবং বি নেটের ভ্যালু খুব কম থাকে। ওকে, অ্যাজ এ রেজাল্ট আমরা যদি এসসিসিটা ড্র করি তাহলে দেখা যাবে এই কার্ভটা কখনোই স্যাচুরেশনে আসবে না। অবশ্যই আমরা এই টেস্টটা লিমিটের মধ্যে করব, তাই না? মানে 0.9 ধরেন আমাদের ল্যাবের যে জেনারেটর ছিল, ফর এক্সাম্পল 0.9 এর উপরে তো আমরা যাব না, তাই না? তার মানে এই রেঞ্জ পর্যন্ত ধরেন এটাই আমার সেই 0.9, এর উপরে তো আমি আর যাবো না, ঠিক আছে? এইটুকু পর্যন্ত আমরা কি পাবো, একদম স্ট্রেট লাইন পাবো, স্যাচুরেশন আমরা পাবো না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে শর্ট সার্কিট টেস্টের সময় কেন আমরা স্যাচুরেশনটা পাই না, বিকজ নেট ফ্লাক্সটার ভ্যালুটা তখন কম থাকে, অর্থাৎ স্ট্যাটর ফ্লাক্স আপনার রোটর ফ্লাক্সকে যেহেতু অপোজ করে সেহেতু সে স্যাচুরেশনে পৌঁছাতে দেয় না। এখন দেখেন সিনক্রোনাস ইম্পিডেন্স মেথডটা আসলে কি। আমরা ওসিসি জানলাম, আমরা এসসিসি জানলাম, এখন আমরা দেখব সিনক্রোনাস ইম্পিডেন্স মেথডটা আসলে কি। ওকে, এইখানে খেয়াল করে দেখেন, অ্যাকর্ডিং টু সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড আমাদের প্রথমে ওসিসিটা ড্র করব, এরপরে আমরা এসসিসিটা ড্র করব, এরপরে আমরা কতগুলো ফিল্ড কারেন্টের ভ্যালু চুজ করবো আর কি, র্যান্ডমলি। মনে করেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ধরেন যে কোনো একটা ফিল্ড কারেন্টের জন্য, এটা একটা ধরেন ফিল্ড কারেন্টের জন্য ওসিসি থেকে একটা ভ্যালু আপনি পাচ্ছেন না, ভিওসির একটা ভ্যালু পাবেন, আবার শর্ট সার্কিট থেকে আইএসসির একটা ভ্যালু পাবেন। ওকে, অ্যাকর্ডিং টু দিস মেথড জেডএস সমান সমান ইএ বাই আইএ, অর্থাৎ এই যে আমি যেটা লিখলাম ভিওসি বাই আইএসসি। ওকে, এইভাবে করলে আমি জেডএসটা পাই। জেডএস সমান সমান কি, আর এ স্কোয়ার, আর্মেচার রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস এক্সএস স্কোয়ার। হ্যাঁ, এখন এই জেডএস থেকে আমরা এক্সএস এর ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, আর সাধারণত আর এর ভ্যালু খুব কম হয়। ধরেন আমাদের ল্যাবে যে আর্মেচার রেজিস্ট্যান্স রয়েছে সেটার ভ্যালু হলো, আপনি একটু আগে বললাম, পয়েন্ট না আপনার নট পয়েন্ট 5 to 7 ওহমের মতো থাকে আর কি। হ্যাঁ, ধরেন 7 ওহম, যেটা খুবই ছোট। সো আমরা আর একে নেগলেক্ট করতে পারি, সো আমরা এক্স এর সমান সমান সরাসরি এটা লিখতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা ল্যাবে যখন কাজ করব আমরা আর একে নেগলেক্ট করব না। হ্যাঁ, আমরা আর এর ভ্যালু ধরেই এই জেডএস থেকে আর এর ভ্যালু এটা কি করে, এটাকে স্কোয়ার করব, রুটটা উঠে যাবে, তারপরে জেডএস স্কোয়ার থেকে আর স্কোয়ারটা বাদ দিয়ে রুট ওভার করলে আমি এক্সএস এর ভ্যালুটা পাবো। ওকে, তাহলে দেখেন আমার এক একটা ফিল্ড কারেন্টের জন্য আমি এক একটা এক্সএস এর ভ্যালু পাবো। এখন খেয়াল করে দেখেন, সেটার যদি আমি প্লট ড্র করি তাহলে এরকম একটা এক্সএস এর প্লট পাবেন। ওকে, ঠিক আছে, এরকম আর কি, যেটা আইএফ এর সাথে, ফিল্ড কারেন্টের সাথে, তার মানে ফিল্ড কারেন্টের সাথে সাথে আমার এক্সএস এর ভ্যালুটা চেঞ্জ হয়। এবং দেখেন যেহেতু এটা স্যাচুরেশন হয়ে গেছে, আর এসসিসি তে স্যাচুরেশন হয় না, তাই না? এটা বাড়তেই থাকে। অ্যাজ এ রেজাল্ট যেটা হবে,
যত সামনে যাবেন এক্সেসটা কি হবে, আস্তে আস্তে আরো ওয়াই এর দিকে, মানে এক্স এক্সিসের দিকে নেমে আসতে থাকবে না। ওকে, তাহলে দেখেন সেই ভ্যালুগুলো আসলে আমার সঠিক ভ্যালু হবে না। এটাই হলো আমার সিনক্রোনাস ইম্পিডেন্স এই মেথডের একটা লিমিটেশন। অর্থাৎ স্যাচুরেশন পয়েন্ট, মনে করেন এটা আমার স্যাচুরেশন পয়েন্ট, স্যাচুরেশন পয়েন্টের পরে যে ভ্যালুগুলো আমি পাবো, এক্সেস এর ভ্যালু যেগুলি পাবো সেইগুলি আমার গ্রহণযোগ্য ভ্যালু হবে না, এটা আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো সেই কথাটাই আমি পরবর্তী স্লাইডে লেখা হয়েছে, দেখেন দ্য প্রবলেম উইথ দিস মেথড। ওকে, সেটাই বলা হয়েছে যে স্যাচুরেশনের পরে এই এক্সেস এর ভ্যালুগুলো অ্যাপ্রক্সিমেট জাস্ট আর কি, ঠিক আছে, সঠিক না। So, এটাই এখানে বলা হয়েছে। এবং এই মেথডটিকে আমি কি করব, আনস্যাচুরেটেড যে রিঅ্যাকটেন্স গুলো পাই সেগুলো আমার যথার্থই ঠিক আছে আর কি, সেগুলো আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারি। তো এটাই গেল আমার সিনক্রোনাস ইম্পিডেন্স মেথডের বর্ণনা, যেটা থেকে পরীক্ষায় ছোটখাটো কোশ্চেন আসতে পারে, এবং এক্সেসটা আমরা কিভাবে বের করি এটা আপনারা জানলেন। ওকে, সেকেন্ড একটা জিনিস এখন যেটা আমরা শিখবো সেটা হলো শর্ট সার্কিট রেশিও। একটা কথা মেশিনের সাথে আহ, মাঝে মাঝে থাকে, এটা কোথায় থাকবে বলেন তো? ওই যে মেশিনের গায়ে যে নেম প্লেট থাকে সেখানে থাকে শর্ট সার্কিট রেশিও। শর্ট সার্কিট রেশিওটা কি দেখেন, ঠিক ভি রেটেড। হ্যাঁ, একটা মেশিনের রেটেড ভোল্টেজ কত, যেমন আমাদের ল্যাবে যে 300 ভোল্ট অ্যাম্পিয়ারের যে জেনারেটর আছে সেটা রেটেড ভোল্টেজ কত ছিল পার ফেজ? 230 ভোল্ট, তাই না? আর ওয়াই কানেকশনে আই রেটেড ছিল 0.9 অ্যাম্পিয়ার ম্যাক্স কারেন্ট। সো এই 230 ভোল্ট যে ফিল্ড কারেন্টের জন্য পান, এবং শর্ট সার্কিট টেস্ট থেকে এই রেটেড কারেন্ট 0.9 আর্মেচার কারেন্ট যে ফিল্ড কারেন্টের জন্য পান, সেটা রেশিওটাই হলো আমার শর্ট সার্কিট রেশিও। ওকে, এটা একটু মাথায় রাখেন, এটা মাঝে মাঝে লাগে বাট এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। ওকে, এইবার দেখেন পরবর্তীতে আমাদের কিছু অঙ্ক থাকবে, তার আগে আমরা ধরেন একটা জেনারেটর অপারেটিং এলো, সেটার অবস্থাটা কি হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সবাই একটু আমরা বোঝার চেষ্টা করি এই জায়গা থেকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সবাই খেয়াল করে দেখেন, এই একটা সিঙ্গেল জেনারেটর, ধরেন আপনার হাতে একটা জেনারেটর আছে। ওকে, একটাই আপনার জেনারেটর আছে, আপনার আর কোনো জেনারেটর নেই। আপনি এখন কি করব, আমরা এই জেনারেটর থেকে ইলেকট্রিসিটি জেনারেট করব এবং লোডে কানেক্ট করব। হ্যাঁ, লোড একাধিক হতে পারে, এবং যেহেতু সব লোড প্যারালালি কানেক্টেড থাকে, সবগুলোকে আমি একটা লোড হিসেবে কম্পোজিট লোড, একটা লোড মডেল করতে পারি। ওকে, তো ধরেন ওয়ান জেনারেটর ওয়ান লোড, হ্যাঁ, থ্রি ফেজ জেনারেটর ধরেন, তার মানে লোডও থ্রি ফেজ, সমস্যা নাই। এখন দেখেন এই অবস্থায় মেশিনের লোড ইনক্রিজের সাথে সাথে ডাইনামিক্স চেঞ্জটা কি হয় সেটা বোঝানোর জন্য আসলে এই স্লাইডের উদ্দেশ্য, এবং করেসপন্ডিং ভেক্টর ডায়াগ্রাম ড্র করা। আমাদের কাজই হলো যে কোনো কিছু ঘটলেই আমরা খালি ভেক্টর ডায়াগ্রাম ড্র করব। তো সেখানে দেখেন, তো এই টপিকটা যখন আমরা পড়বো আমরা কিছু অ্যাজিউম করে নিব। নাম্বার ওয়ান, আর্মেচার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল, তার মানে যখন ভেক্টর ডায়াগ্রাম ড্র করব ওই আই আর এর ড্রপ বাদ। ওকে, স্পিড অফ দ্য জেনারেটর ইজ কনস্ট্যান্ট, এই কথাটা কি ইমপ্লাই করে, কে বলতে পারবেন? এনিওয়ান? আচ্ছা, কেউ মনে হয় আগের ক্লাসগুলো ঠিক মতো পড়েন নাই। স্পিড কোন জেনারেটর যদি কনস্ট্যান্ট হয় এর মানে হলো, আমরা কি জানতাম, কি বলেন? স্পিড কনস্ট্যান্ট মানে ফ্রিকোয়েন্সি এফ কনস্ট্যান্ট। জি স্যার। রোটর ফ্লাক্স ইজ কনস্ট্যান্ট, রোটর ফ্লাক্স কনস্ট্যান্ট মানে কি, কারেন্ট, আইএফ যেটা ফিল্ড কারেন্ট ফিল্ড কনস্ট্যান্ট, কারেন্ট কনস্ট্যান্ট। করসপন্ডিং ফ্লাক্স কনস্ট্যান্ট। ফ্লাক্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি দেখেন, ই এ আমার কি হবে, সেম থাকবে, হ্যাঁ, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। যেহেতু আমি বলছি কি স্পিড কনস্ট্যান্ট ফ্লাক্স কনস্ট্যান্ট, তার মানে ইয়ে কনস্ট্যান্ট, বিকজ ই এর সমান সমান কিছু কে ফাই ওমেগা। বুঝতে পেরেছেন?
স্যার সবই আমার কনস্ট্যান্ট, তাহলে এখন আপনি বলতে পারেন স্যার সবই যদি কনস্ট্যান্ট হয় ডাইনামিক্সে কি চেঞ্জটা আসবে, তাই না? সেটাই আমরা এখন একটু দেখতে চাই, হুইচ ইজ ফার্স্ট ভেক্টর ডায়াগ্রামটা দেখেন, দেখেই বুঝতে পারতেছেন দিস ইজ ফর ইন্ডাকটিভ লোড। ওকে, সো খেয়াল করে দেখেন, প্রথমে নো লোড অবস্থায় আমার মানে ধরেন নট নো লোড অবস্থায় একটা নির্দিষ্ট লোড, হ্যাঁ, যে কোনো আরবিটারি একটা লোড, সেই অবস্থায় ভি টার্মিনাল ছিল আমার V5, এবং সেই অবস্থায় আমি যদি এই ভেক্টরটা কমপ্লিট করি তাহলে ই এটা থাকে এইখানে। ওকে, এটা দেখেন সেম আগের ডায়াগ্রাম, এই এটাই ধরেন আমার নো লোড ভোল্টেজ, তাই না? এখন দেখেন এই মেশিনের উপরে আপনি লোড ইনক্রিজ করলেন, হ্যাঁ, তো লোড ইনক্রিজ করলে কি হয়? আমরা গত ক্লাসে যখন আর্মেচার রিঅ্যাকশন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম নো লোড থেকে লোড অ্যাপ্লাই করলে কি হয়, তাই না? লোড দেওয়া মাত্র আর্মেচার কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়, টার্মিনাল ভোল্টেজ কমে যায়, তাই না? ফর ইন্ডাকটিভ লোড ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন, এবং আপনার ওই আর্মেচারের যে ইম্পিডেন্স সেটার জন্য যে ড্রপ হয় তাই কারণে কি হয়, টার্মিনাল ভোল্টেজটা কমে যায়। সব ক্ষেত্রেই কমে যায় তো না, যে আপনার আর্মেচার রিঅ্যাকশন ভিন্ন ভিন্ন লোডের কারণে ভিন্ন ভিন্ন হয়, ক্যাপাসিটিভ লোড লাগালে পরে ইনক্রিজ করে, তাই না? তো এখন আমরা দেখব অলরেডি একটা ইন্ডাকটিভ লোড কানেক্ট করা আছে, এখন আমি আরো যদি লোড বাড়াই, তাহলে আমাদের কমন সেন্স কি বলে? অবশ্যই ধরেন 5 মেগাওয়াট লোড যদি মানে ধরেন একটা 5 মেগাওয়াট বললে ভুল হবে, ধরেন 5 MVA একটা লোড অ্যাপ্লাই করা আছে অলরেডি মেশিনের উপরে, এখান থেকে বাইরে যদি আমি 6 MVA লোড করি আর কি, লোড ইনক্রিজ করি, তাহলে কি ঘটবে দেখেন, কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি টার্মিনাল ভোল্টেজ অবশ্যই আরো কমে যাবে, তাই না? কারণ আর্মেচার রিঅ্যাকশনটা আরো বাড়বে যেহেতু কারেন্ট বাড়তেছে, ঠিক না? সেটাই দেখেন এখানে ড্র করা হয়েছে। ইনিশিয়ালি প্রথম একটা লোডের জন্য V5 ছিল, করেসপন্ডিং ইএ যেটা আমার নো লোড ভোল্টেজ আমি ছিল। যখনই আমি লোড ইনক্রিজ করলাম তখন কি হলো দেখেন, আমরা বলেই দিয়েছি মেশিনের ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, ফ্লাক্স কনস্ট্যান্ট, তার মানে ই এর যে ম্যাগনিটিউড রয়েছে, ম্যাগনিটিউডটা কি হবে, অবশ্যই চেঞ্জ হওয়া যাবে না, তাই না? যেহেতু আমার স্পিড কনস্ট্যান্ট এবং ফ্লাক্স কনস্ট্যান্ট, তার মানে ই এর ম্যাগনিটিউডে হাত দেওয়া যাবে না। তাহলে চেঞ্জটা কোথায় আসবে? প্রথম ক্লাসে বলেছিলাম, খেয়াল করে দেখেন, ভি এবং ই এর মাঝখানে অ্যাঙ্গেল হলো কি আমার কি, অ্যাঙ্গেলটা হলো কি ডেল্টা, তাই না? লোড অ্যাঙ্গেল ডেল্টা, ঠিক আছে? যখনই আমি লোড ইনক্রিজ করলাম তখন আমার সেই অ্যাঙ্গেলটা হলো ডেল্টা প্রাইম। এখন দেখেন, সরি ডেল্টাটা হলো এখান থেকে আর কি, হ্যাঁ, তো ডেল্টা বড় না ডেল্টা প্রাইম বড়? ছবি দেখে কি মনে হচ্ছে? এই ছবি দেখে বলেন, ডেল্টা বড় না ডেল্টা প্রাইম বড়? কে বলতে পারবেন? অবশ্যই ডেল্টার চেয়ে ডেল্টা প্রাইম বড়, অর্থাৎ যেহেতু আমি বলেছি ই এর ম্যাগনিটিউড চেঞ্জ হওয়া যাবে না, তাই না? এখানে দেখেন ই এ সমান সমান ই এ প্রাইম, ই এর ম্যাগনিটিউড, এটা যদি স্কেল দিয়ে মাপেন দেখবেন লেংথ মানে ম্যাগনিটিউড সেম, চেঞ্জটা কোথায় হচ্ছে, লোড বাড়ার एंगल है সাথে एंगल সাথে है আমার অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, তাই না? जी सर এটাই হলো গিয়ে আমার ব্যাপার, যত লোড বাড়াবেন তত অ্যাঙ্গেল বাড়বে, এবং অ্যাঙ্গেল যদি বাড়ে দেখেন ই এটা পজিশন সরে গেল, পজিশন সরে যাওয়া মানে কি হবে দেখেন, এইখান থেকে এখন এটাকে আমি মিলাইতে যদি চাই তাহলে কি করতে হবে দেখেন, আমার অবশ্যই V5 কে একটু কমে আসতে হবে, এবং আই এ প্রাইম, ওকে, আই এ প্রাইমটা কি আই এর চেয়ে অবশ্যই বড়, তাহলে এই ড্রপটাও একটু বড় হবে, দেখেন এই ড্রপটা একটু বড় হয়ে গেছে, আই এ প্রাইম এক্সেস ড্রপটা একটু বড় হলো, তাহলে অবশ্যই V5 কে একটু আমার কমতে হবে টার্মিনাল ভোল্টেজ, ওকে, যদি আপনি এই ভেক্টর ডায়াগ্রামটা মিলাইতে চান, এখানে তাই হয়েছে দেখেন, ওকে। এবং খেয়াল রাখবেন যে এই কেভিএল যেন এইভাবে স্যাটিসফাই করে, ওকে। আমরা যদি ধরেন একদম স্কেল ধরে আঁকতাম, যদি আমাদের হাতে সেই নিউমেরিক ভ্যালুগুলো থাকতো তাহলে আমরা সেম টু সেম পাইতাম, বা হাতেও যখন আঁকাবেন একটু খেয়াল রাখেন যেন মোটামুটি বোঝা যায়, যেমন এই ডায়াগ্রামটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই V5 প্রাইম যেটা, সেটা অবশ্যই কি V5 এর চেয়ে ছোট, ওকে। তাহলে দেখেন ডাইনামিক্সটা আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ একটা জেনারেটর যদি অপারেটিং অ্যালোন, হ্যাঁ, এখন এটা আবার মাথায় ঢুকায় নিন না স্যার সবসময় কি তাই হয়, এটা আমরা সামনে গেলে দেখবো, জেনারেটর যখন প্যারালেল আর একটা জেনারেটরের সাথে কানেক্টেড থাকে তখন আমাদের ডাইনামিক্সটা একটু অন্যরকম, ওকে।
মানে অন্যরকম বলতে আমাদের হাতে কন্ট্রোলটা অন্যরকম এবং পুরো ব্যাপারটা ঘটবে একটু ভিন্নভাবে। এটা হলো কি আমরা পড়তেছি এখন জেনারেটর অপারেটিং অ্যালোন, হুইচ মিনস আপনার হাতে একটাই জেনারেটর রয়েছে, তার সঙ্গে আমরা লোড কানেক্ট করতেছি। তার মানে সহজ বাংলায়, ইফ লোড ইজ ইনক্রিজিং, লোড যদি বাড়ে, লোড অ্যাঙ্গেল ডেল্টাও আমার বাড়বে। ওকে, এবং অলওয়েজ এই কেভিএলটা স্যাটিসফাই করবে। এখন এই কেভিএল দেখে এখানে কি দেখলেন, কি নাই, এখানে একটা আই এ আরও থাকার কথা ছিল, যেটা আমার নাই। কেন নাই? এই যে 1 নম্বর পয়েন্টে আমি বলে দিচ্ছি, আর্মেচার রেজিস্ট্যান্স নেগলিজিবল, সো এই টার্মটা বাদ। সো এটা গেল আমার ইন্ডাকটিভ লোডের জন্য, ঠিক আছে। এখন দেখেন ক্যাপাসিটিভ লোডের জন্য কি হবে, সরি আগে রেজিস্টিভ লোড, একই ব্যাপার দেখেন, এই যে V5 ছিল, এখানে চমৎকার ইয়ে ছিল, ওকে, আই প্রাইমটা আই এর চেয়ে বড় হবে, তাই হয়েছে দেখেন V5টা ছোট হয়েছে, যেহেতু আমি ই এর ম্যাগনিটিউডটা সমান, ডেল্টাটা বেড়ে গেছে। ওকে, সিমিলারলি ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে দেখেন এখানেও ডেল্টা যা ছিল, ডেল্টা প্রাইম তার চেয়ে বেশি, আই এর চেয়ে আই প্রাইম বেশি, V5 এর চেয়ে এইখানে একটু দেখেন উল্টা, সেটা কি V5 প্রাইম, যেটা সেটা অবশ্যই V5 এর চেয়ে বেশি, বিকজ বাই দিস টাইম আমরা জানি ক্যাপাসিটিভ লোডের জন্য কি হয়, টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যায়। ওকে, তাহলে দেখেন সুন্দর কেভিএলটা মিলে গেছে। সো সহজ বাংলায় ইন এ নাটশেল আমি যদি বলতে চাই, টর্ক অ্যাঙ্গেল ডেল্টা ইজ ইনক্রিজিং উইথ দ্য ইনক্রিমেন্ট অফ লোড। এটা খালি মনে রাখবেন, জেনারেটর অপারেটিং অ্যালোন, ইন দ্যাট কেস লোড যত বাড়বে টর্ক অ্যাঙ্গেল তত বাড়বে। ওকে, লোড যত কমবে টর্ক অ্যাঙ্গেল তত কমবে। বুঝতে গেছেন? তো এটাই ছিল আমাদের এই স্লাইডের আলোচ্য বিষয়। এখন দেখেন আমরা পরের স্লাইডে যাই, যেখানে আমরা দেখব ভোল্টেজ রেগুলেশন। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে ইন্ডাকটিভ এবং রেজিস্টিভ লোডের ক্ষেত্রে লোড যত বাড়ে টার্মিনাল ভোল্টেজটা কমতে থাকে, অন দ্য আদার হ্যান্ড ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে লোড যত বাড়ে টার্মিনাল ভোল্টেজটা বাড়তে থাকে। ওকে, সেটাই এই যে তিনটা পয়েন্টের মধ্যে লেখা হয়েছে। ওকে, লিডিং লোডের ক্ষেত্রে কি হয়, ইউনিটির ক্ষেত্রে কি হয়, ল্যাগিং লোডের ক্ষেত্রে কি হয়, এবং একটা ডায়াগ্রামতে বোঝানো হয়েছে। ঠিক আছে, খেয়াল করে দেখেন, 0.8 লোড 1.8 ল্যাগ। এই দেখেন ল্যাগিং কারেন্টের ক্ষেত্রে লোড যত বাড়তে থাকে, তার মানে লোড বাড়া মানে কি, লোড কারেন্ট বাড়া, তার মানে এই যে আর্মেচার কারেন্ট আই এর যেটা, সেটা ইনক্রিজ করা, তাই এটা হলো লোড বাড়া বলতে আমরা বুঝি। ফুল লোড মানে হলো গিয়ে এইখানে যে আমাদের রেটেড সেই কারেন্টটা ফ্লো হবে। রেটেড কারেন্ট কত, আমাদের মেশিন ল্যাবের যে মেশিন রয়েছে তার জন্য 0.9, যদি টার্মিনাল ভোল্টেজ 230 থাকে আর কি। ঠিক আছে, সো 0.9 এর উপরে আমি আর এখানে ফ্লো করাতে পারবো না। ঠিক আছে, এখন দেখেন টার্মিনাল ভোল্টেজ, ইনিশিয়ালি নো লোড ভোল্টেজ যেটা থাকে, রেটেড ভোল্টেজ, সেখান থেকে আমি লোড যত বাড়াতে থাকি আমার এটা কমতে থাকে। ইন্ডাকটিভ লোডের জন্য বেশি কমে, রেজিস্টিভের জন্য তার একটু কম কমে, আর ক্যাপাসিটিভের জন্য আমার ইনক্রিজ করে। সেখান থেকে আমি ভোল্টেজ রেগুলেশন বের করতে পারি। ইকুয়েশনটা কি, ভি নো লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি ফুল লোড। এই ডিভাইডটা করা আসলে স্কেলিং ফ্যাক্টর। ওকে, সো এটা আপনি ভি ফুল লোড দিয়েও ভাগ করতে পারেন, চাইলে ভি নো লোড দিয়েও ভাগ করতে পারেন। ওকে, সো একটা দিলে, একটার মাধ্যমে ধরেন ভি ফুল লোডটা কি হয়, টার্মিনাল ভোল্টেজটা কম, সেটা দিয়ে ভাগ করলে যেহেতু এটা ছোট, ভ্যালুটা বেশি আসবে, তাই না। অন দ্য আদার হ্যান্ড আমি যদি নো লোড দিয়ে ভাগ করতাম, তাহলে ভ্যালুটা একটু কম আসতো। সো এটা ডাজন্ট ম্যাটার, এই বিয়োগ ফলটাই হলো আসল, নিচের যেটা স্কেলিং। হ্যাঁ, একটাকে আমরা বলি রেগুলেশন আপ, একটাকে ডাউন। সো আমরা যেহেতু বইয়ে এটা দেওয়া রয়েছে ভি ফুল লোড, আমরা এইটাই ব্যবহার করব। তার মানে ভি নো লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি ফুল লোড। ওকে, তো সেটার কিছু অবজারভেশন এখানে লেখা রয়েছে আর কি, যে কোশ্চেন হলো রেগুলেশন আমরা কি চাই। যেমন ল্যাবে যদি আপনারা করেন, তাহলে দেখবেন যে যেহেতু রেজিস্টিভ এবং ইন্ডাকটিভের ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ V5টা কি হয়, নেমে আসে, তার মানে রেগুলেশন কি হবে, ভি নো লোড হচ্ছে ভি ফুল লোড কম হবে, তার মানে রেগুলেশন হবে পজিটিভ ফর এল এবং আর। আর দেখেন ক্যাপাসিটিভের ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ বাড়তে থাকে, তাই না, তার মানে ফুল লোড ভোল্টেজটা বাড়ে, তার মানে রেগুলেশন হবে নেগেটিভ। ওকে, এখন কোশ্চেন হলো রেগুলেশন পজিটিভ ভালো না নেগেটিভ ভালো। ওকে, অ্যান্সার ইজ পজিটিভ বেশি নেগেটিভ বেশি কোনোটাই
খুব একটা ভালো না। আমরা যেটা চাই সেটা হলো লোডিং এর সঙ্গে সঙ্গে যেন টার্মিনাল ভোল্টেজের খুব একটা চেঞ্জ না হয়। ওকে, এবং আমাদের টার্মিনাল ভোল্টেজটা অলওয়েজ ফিক্সড রাখতে হবে। কোশ্চেন হলো কিভাবে আমরা ফিক্সড রাখবো, সেটাই দেখেন এখানে লেখা আছে ডিক্রিজিং দ্য ফিল্ড রেজিস্ট্যান্স ইন আ জেনারেটর ইনক্রিজ দ্য ফিল্ড কারেন্ট, তাই না? তার মানে দেখেন আমরা যদি ইন্ডাকটিভ লোড বেশি লোডিং করতে থাকি তাহলে আমরা কি করতে পারি, এক্সাইটেশন অর্থাৎ জেনারেটরের ফিল্ড কারেন্ট বাড়ানোর মাধ্যমে টার্মিনাল ভোল্টেজটা আবার আগের জায়গায় কি করতে পারি, নিয়ে আসতে পারি, তাই না? সেটাই এই পয়েন্টগুলোতে লেখা হয়েছে। এই যে দেখেন ফ্লাক্স যদি বাড়ায় ইয়ে বাড়বে, যেহেতু ইয়ে এত, ইয়ে যদি বাড়ে V5 বাড়বে আর কি। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে সামনের দিনে অঙ্ক করব, অঙ্ক করলে আরো বুঝতে পারবো। এন্ড ভাইস ভার্সা, যদি ক্যাপাসিটিভ লোড লাগান টার্মিনাল ভোল্টেজ বেড়ে যাবে, ইন দ্যাট কেস আমরা এক্সাইটেশনটা কমাই দিয়ে টার্মিনাল ভোল্টেজকে আমরা ফিক্সড করতে পারি। এই কন্ট্রোল আপনার হাতে থাকবে, ঠিক আছে? তো এটাই ছিল এই স্লাইডের ব্যাপার। নেক্সট স্লাইডে সম্ভবত কিছু ম্যাথ থাকার কথা। ম্যাথটা আমি ক্লাস টাইমে করতে চাই না, হ্যাঁ ম্যাথ প্র্যাকটিস, এটার জন্য আমরা একটা স্পেশাল ক্লাসের অ্যারেঞ্জ করবো আর কি, ঠিক আছে? যখন ম্যাথ করা হবে আর কি, আপনারাও করবেন, সাথে সাথে করবেন একটু সময় নিয়ে, তাহলে শেখা হবে। স্যার ম্যাথ বই থেকে তো কিছু করতে হবে তাই না স্যার? হ্যাঁ, বইয়েরই ম্যাথ আলোচনা করব, প্লাস হলো আমি এক্সাম্পল দেবো, আপনারা হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? স্যার তো এটাই ছিল আজকের মতো আমাদের আলোচনার বিষয়। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন।